গত ২৪ জুন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে। সেই বৈঠকে ৫টি বিষয়ের কথা জানা যায়, যদিও নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন না করে ২ ধাপে, অর্থাৎ মূল বেসিক বৃদ্ধি সেটি ১ ধাপে কার্যকর করা হতে পারে। এর পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মহান জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় বলেছিলেন ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে, এবং পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি একই কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, পে স্কেল কবে নাগাদ কার্যকর হবে এবং কবে থেকে এই সুবিধা আমরা প্রাপ্য হব? যদিও এখন শোনা যাচ্ছে যে পে স্কেল কার্যকর হতে হতে আরও ৩-৪ মাস সময় লাগবে, এবং কোথাও কোথাও এটাও আলোচনা শুরু হয়েছে যে ১ জানুয়ারি থেকে বেতন হাতে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি যারা সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যারা এলপিআর এবং পেনশনভোগী আছেন তাদের বেলায় কী হবে? স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেলায় তারা কবে থেকে এই পে স্কেলের সুবিধা পাবেন, এবং যারা সরকারি চাকরিজীবী আছেন যাদের কথা আমরা বলছিলাম তারাই বা কবে থেকে পাবেন? যদিও পে স্কেল নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় একটি বিষয় বারবার উঠে আসে যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ ৪৪,০০০ কোটি টাকা। এই ৪৪,০০০ কোটি টাকা দিয়ে ১ ধাপে পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। পে স্কেল নামা তো আশা করি সবাই ভালো আছেন এবং পে স্কেল নিয়ে আলোচনা আপনারা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই শুরু থেকে বলেছিলাম যে পে স্কেল নিয়ে আলোচনা আমরা কখনোই থামাবো না। যদিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত যে যদি পে স্কেল দিয়ে দেয় তাহলে আমরা কি করব, বা আমরা যারা পে স্কেল নিয়ে আলোচনা করি আমাদের কি হবে। অর্থাৎ আপনারা নির্দিষ্ট করে বোঝাতে চাচ্ছেন আমরা এই পে স্কেল নিয়ে আলোচনা চালিয়ে আমাদের মানে ডলার কামাই বা এরকম কোনো একটা কিছু। হ্যাঁ, এটা একাংশে সঠিক, আবার এটাও ঠিক যে আপনারা পে স্কেল নিয়ে আমাদের এই আলোচনা নিয়ে যতটা চিন্তিত, মানে আমাদের ফিউচার নিয়ে, তার থেকে বেশি চিন্তা আপনাদের পে স্কেল নিয়ে। তো আপনাদের এই চিন্তার সাথে আমরা আমাদের চিন্তাটাকে মেলানোর চেষ্টা করি, যার কারণে আমরা এই আলোচনাটা করি। আর আমার পাঠঘর শুরু থেকে পে স্কেল নিয়ে আলোচনা, অর্থাৎ আপনাদের পাঠঘর একই আলোচনা, অর্থাৎ যেটা দায়িত্বশীল আলোচনা, স্ক্যামিং বা অযথা কথা বলা এরকম কোনো কিছু না। আমরা সবসময় চেষ্টা করেছি একদম এক্স্যাক্ট খবরটা আপনাদেরকে দিতে। তো আমরা এই আলোচনাতে আরেকটা জিনিস একটু শুরুতেই বলে নিই, সেটা হচ্ছে যে ২৪ জুন পে স্কেল নিয়ে যে সচিব কমিটির বৈঠক হয়, সচিব কমিটির বৈঠকে মূল সরকারি যে পে স্কেল বা সরকারি যে মানে বেতন কাঠামো সেটা নিয়ে আলোচনা হলেও বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী এই ২ খাতের সুপারিশ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আলাদা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ পে স্কেল মূলত ৩ ভাগে, অর্থাৎ ৩টি অংশে আসে। একটি হচ্ছে সরাসরি যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য, আরেকটি হচ্ছে বিচার বিভাগের জন্য, আরেকটি হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য। তো যাই হোক, আপনারা আমাদের নিয়ে চিন্তিত, তো আশা করি এই চিন্তার জায়গা থেকে আপনারা আমাদের পাঠঘর অর্থাৎ আপনাদের পাঠঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। তো সার্বিকভাবে যেহেতু আজকে শনিবার, সেরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেমন আছে, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যে তথ্যগুলো দরকার বা যে আপডেটগুলো দরকার সেগুলো আশা রাখছি আমরা কালকে অফিস খোলার পরে আমরা পাবো। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দেশে এসেছেন, তো সেক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কালকে হয়তো বা আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাবো। তো সেই আপডেটগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আমরা একটু মূল আলোচনাটা একটু করে আসি। পে স্কেল কার্যকরের তারিখ এবং প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। একযোগে সব সুবিধা পাওয়া যাবে না, বরং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ এবং পরবর্তীতে বাকি অংশ এবং অন্যান্য ভাতার সমন্বয় হতে পারে। জুলাই কার্যকর হলেও বর্ধিত বেতন বা আর্থিক সুবিধা পেতে অক্টোবর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে একটু কথা বলে রাখবো যে অক্টোবর বা নভেম্বর, সেখানে অর্থাৎ মূল বেতন বর্ধিত বেতন ভাতা আমাদের হাতে পেতে পেতে এই সময়টুকু লাগবে। এখন অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যে সেটা যদি হয় তাহলে আমরা এই যে ১ জুলাই সামনে আসছে, সেখানে একটি ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট কি আমরা পাবো কি না।
দেখুন, নতুন পে স্কেল না আসা পর্যন্ত অথবা কোনো ঘোষণা, যেটাকে আমরা গেজেট বলি, সে ধরনের কোনো কিছু দ্বারা এটাকে রহিত না করা পর্যন্ত বিদ্যমান অষ্টম পে স্কেল, আপনি অষ্টম পে স্কেলের সুবিধাগুলো চলমান থাকবে। তো সেই হিসেবে 1 জুলাই থেকে অটোমেটিক্যালি আমাদের ইনক্রিমেন্ট যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি 1 জুলাই থেকে আমাদের বেতন বৃদ্ধি পায় এবং ইতিমধ্যে যদি গেজেট প্রকাশ না করা হয়, তাহলে 1 জুলাইতে আমরা পূর্বের বেতন পাচ্ছি এবং আমাদের ইনক্রিমেন্ট সেই পূর্বের বেতনেই যুক্ত হবে। তাহলে পরবর্তীতে যখন পে স্কেল কার্যকর যখন হবে তখন এটাকে সমন্বয় করা হতে পারে, যদি অন্য কোনো নির্দেশনা না আসে। তাহলে সোজা হিসাব, যদি আলাদা কোনো ঘোষণা না আসে, যদি পে স্কেলের গেজেট প্রকাশিত না হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে 1 জুলাই আমাদের ইনক্রিমেন্ট যুক্ত হয় সেভাবে আমাদের ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং পরবর্তীতে যদি কোনো ঘোষণা আসে সেই ঘোষণা অনুসারে এটাকে সমন্বয় করা হতে পারে। এখন আপনারা যে প্রশ্নটা করবেন, গেজেট কবে প্রকাশিত হবে? দেখুন, এখন পর্যন্ত বাজেট পাস হয়নি। বাজেট পাস হওয়ার পর পে স্কেল গেজেট প্রকাশিত হতে পারে। তো সেটা দেখা যাক, অপেক্ষা করি আমরা। যদিও আজকে 27 তারিখ, খুব বেশি সময় নেই, 2-1 দিনের মধ্যেই বাজেট পাস হবে। তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি। যদিও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় 30 জুনের মধ্যে গেজেট প্রকাশের কথা বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সময় খুব অল্প এবং এত অল্প সময়ের মধ্যে এত কঠিন একটি কাজের গেজেট প্রকাশিত করাটা, যদিও এখন পর্যন্ত বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্তভাবে অনুমোদন হয়নি বা এটা নিয়ে সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। এরপরে এসে কারা পে স্কেল পাচ্ছেন এবং কাদের অপেক্ষা করতে হবে। দেখুন, সরকারি কর্মচারীদের জন্যই পে স্কেল, সুতরাং পে স্কেল যখন কার্যকর হয় তখন যারা সরকারি কর্মচারী অর্থাৎ রাজস্ব খাত থেকে যারা বেতন নেন তাদের পে স্কেল তাদের গেজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। এখন এর বাইরে যারা আছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা আছেন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যারা আছেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিগত বছরগুলোতে আমরা দেখেছি ওই একই সময় থেকে পান। তবু এটা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করে। তবে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন অনুমোদন দেবেন, সাধারণত তারা ওই শুরুর দিন থেকেই অনুমোদন পান। তো সুতরাং শুরুর দিন থেকেই তারা পাবেন। এর পাশাপাশি এলপিআর এবং পেনশনভোগী, যদিও এটা এলপিআর যারা আছেন তাদের বিষয়ে বলা হয়েছে যে সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এলপিআরভোগী যারা আছেন তাদেরকে পে স্কেলের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন এবং পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো তো আমি আগের ভিডিওতে বলেছি, তাহলে আজকের ভিডিওতে নতুন করে কি বললাম? না, আমি সেটা শুরুতেই বলে দিয়েছি, নতুন করে বলার মতো সেরকম কিছু নেই। তবে 2-1টা বিষয় যেখানে কনফিউশন ছিল, আমি সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করেছি। মূল বেতন বৃদ্ধির বিকল্প প্রস্তাবনা আমি আপাতত এটাকে সরিয়ে রাখবো, কারণ যেহেতু সচিব কমিটির তারা 3 ধাপের বদলে 2 ধাপের কথা বলেছেন, সেহেতু এই বেতন বৃদ্ধির 50%, 40%, 60% এই আলোচনাটা আমি একটু ব্যক্তিগতভাবে সরিয়ে রাখছি, কারণ আমি আশাবাদী যে শতভাগ বৃদ্ধি যেটা অর্থাৎ মূল বেতন বৃদ্ধি সেটা প্রথম ধাপেই হবে। প্রিয় সহকর্মীরা এবং প্রিয় দর্শকরা, আপনারা যারা দেখছেন, আপনাদেরও বোধ করি সেই একই মত। যদি একই মত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিমত মনে হয় না কেউ পোষণ করবে। পরের ধাপে আমরা চলে এসে, আচ্ছা এগুলো নিয়ে তো আমরা কথা বলবো না, আর্থিক বরাদ্দটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ এই বিষয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 44,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা আমাদের ক্যালকুলেশন যেটা বলছে এবং যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে তাদের ক্যালকুলেশন বলছে যে এক ধাপে মূল বেতন বৃদ্ধির জন্য 47,000 কোটি টাকা দরকার। তো সেক্ষেত্রে 47,000 কোটি টাকা একটু কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে 44,000 কোটি টাকা যেহেতু বরাদ্দ আছে এবং এই 44,000 কোটি টাকা সাথে আরও কিছু যদি যোগ করা হয়, যেটা সরকার চাইলেই করতে পারে, সেটা মনে হয় যে শতভাগ বাস্তবায়ন সম্ভব। এবং সত্যি কথা বলতে কি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এবং আপনারা দেখছেন, আপনাদের বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন পরামর্শে বা আপনাদের সাথে সার্বিক একটা আলোচনায় যতটুকু বুঝতে পারছি যে যদি মূল বেসিকটাকে দুভাগ করা হয়, অর্থাৎ 2 ধাপে যদি দেওয়া হয়, সেটা শুধু জটিলতাই বাড়াবে এবং অসন্তোষ বাড়াবে।
তো ফলশ্রুতিতে এখানে হিসেব নিকেশেরও কিছু বিষয়বস্তু আছে, অর্থাৎ সার্বিকভাবে হিসেবটাকে সমন্বয় করা, সব কিছু মিলিয়ে এটা সরকার চাইলে করতে পারে, কিন্তু একটু কঠিন কাজই বটে। এর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম, যদি 2 ধাপের বদলে 3 ধাপে করা হয়, এখানে আরও কিছু সমস্যা আছে, যেটাকে আমরা বলেছিলাম যে ব্যবসায়ীরা অর্থাৎ সিন্ডিকেট বা যারা এরকম আছেন তারা এটার সুযোগও নিতে পারেন। অর্থাৎ যে এক পে স্কেল যদি 3 ধাপে করা হয়, তাহলে বাজার ব্যবস্থায় বা বাজার অর্থনীতিতে এর মানে এর প্রভাব 3 ধাপে পড়বে। তো ফলশ্রুতিতে এটা সব কিছু মিলিয়ে যারা বিশেষজ্ঞ যারা আছেন তারা ওই একই পরামর্শ দিয়েছেন যে 2 ধাপে বাস্তবায়ন করার জন্য। এখন সব কিছু মিলিয়ে যে পে স্কেলের এই বেতন বৃদ্ধি যেটা শতাংশ হারে, সে বৃদ্ধির সাথে সাথে আবার কোথাও একটু উৎকণ্ঠাও আছে, যেটা আমরা বিভিন্নভাবে বা বিভিন্ন আলোচনা থেকে যেটা আমরা জানতে পেরেছি যে বাড়ি ভাড়া ভাতা যেটা, সেটা শতাংশ হারে, অর্থাৎ আগে ক্ষেত্র বিশেষ 25 থেকে 60 বা 70% পর্যন্ত এটা গ্রেড ভিত্তিক যেটা পেত, সেটাকে একটু কমানো হতে পারে এবং উপরের দিকে সেটা অংশহারে কমে যাবে। ফলশ্রুতিতে সার্বিকভাবে মানে আমরা যে জেনারেলাইজ ধারণাটা যে নেই, বেসিক যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে বেতনও দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পূর্ণ বেতনও দ্বিগুণ বৃদ্ধি পাবে। সেটা হয়তো বা একটু কমে আসবে, যেহেতু ভাতা বাড়ি ভাড়া ভাতা সেটা একটু শতাংশ হারে কমতে পারে। তবে আরেক জায়গায় আরেকটু ভালো বিষয় সেটা হচ্ছে যে চিকিৎসা ভাতা বাড়তে পারে এবং অন্যান্য ভাতাও আনুপাতিক হারে বাড়বে। তবে কিছু কিছু ভাতা, যে ভাতাগুলো এখন সময়ের প্রয়োজনে যে ভাতাগুলো মানে প্রচলিত নয়, সেই ভাতাগুলোকে কমানো হতে পারে বা সমন্বয় করা হতে পারে বা বাতিলও করা হতে পারে। তো পে স্কেল নিয়ে এই যে আমরা আলোচনাগুলো করলাম, এর মধ্যে হয়তো আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বাতিল রয়ে গিয়েছে। আমার এই মুহূর্তে বলতে গিয়ে মনে পড়লো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। হ্যাঁ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পান, কিন্তু তারা পুরোপুরি সরকারি নন। সেক্ষেত্রে এই পে স্কেল যখন কার্যকর হবে, প্রথম দিন থেকে সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হবে। এরপরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবেন এবং তারা পাচ্ছেনও, একটু দেরি হতে পারে। এখন তাদের সময়টা নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না যে কবে নাগাদ হবে। আর আরেকটা বিষয়, অনেক পেনশনভোগী আমার সিনিয়র সিটিজেনরা সম্মানিত, তারা প্রশ্ন করেছেন যে পেনশন প্রতিস্থাপন সেটা শতভাগ যারা হস্তান্তর করেছেন তাদের 15 বছর থেকে 10 বছর করা হয়েছে কিনা, এ ধরনের একটি কথা উঠেছিল, আলোচনা হয়েছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত গেজেট প্রকাশিত হয়নি। তো সব কিছু মিলিয়ে এই আলোচনার বাইরে যদি আরও কোনো আলোচনা থেকে যায়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বিশেষ করে আমরা এক ধাপেই শতভাগ বেতন বৃদ্ধি চাই, এটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করবেন, শুধু ভিডিও দেখলে হবে না। আমরা একসাথে আছি এবং এই আলোচনা আমরা চালিয়ে যাব একসাথে। আর যদি পে স্কেল যদি দিয়ে দেয়, তারপর আলোচনা করার মতো অনেক কিছু আছে। আমরা যে পরিবার হলো আমার পাঠঘর, যে 70,000-এর যে পরিবার, আমরা একসাথে থাকবো, আমরা আলোচনা করব। হয়তো আমাদের আলোচনা সবার ভালো লাগবে, সবার ভালো লাগবে না, এটাই বিষয়। তো পে স্কেল নিয়ে আমরা আশা করছি যে কালকে আরও কিছু আপডেট দিতে পারবো। সেই আপডেট দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আবারও দেখাবো আপনাদের সাথে, কথা হবে। আসসালামু আলাইকুম।